গত 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে আমরা এখানে কাউন্টিং করতে পারিনি। 2023 সালে এখানে আমরা নমিনেশন করতে পারিনি। নমিনেশন করতে গিয়ে আমাদের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। যেহেতু তৃণমূলটা কংগ্রেসটাকে ভেঙে দিয়েছে, কংগ্রেসটাকে দুর্বল করেছে, কিন্তু দিল্লির নেতারা তো এই কথাটা বোঝে না। দিল্লির নেতারা দিল্লির ক্ষমতার জন্যে এই কাজটা করে, কিন্তু রাজ্যে কি অবস্থার মধ্যে কংগ্রেস নেতা কর্মীরা আছে সেটা কিন্তু দিল্লির নেতারা কখনো চিন্তাভাবনা করে না। সব থেকে আতঙ্কের মধ্যে আছে যে আমরা ভোট দিতে পারবো কি পারবো না। রাজ্য জুড়ে বিরোধী আসনে রয়েছে বিজেপি, কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কংগ্রেস তারা কিন্তু স্বমহিমায় বিরোধী তকমা নিয়ে বেঁচে রয়েছে। এই মুহূর্তে উত্তর দিনাজপুরের কি পরিস্থিতি জেনে নেব অশোক রায়ের তরফ থেকে, কংগ্রেসের নেতা। বাংলা হান্টে আপনাকে স্বাগত জানিয়ে সরাসরি আমি একটা প্রশ্নে যাচ্ছি, উত্তর দিনাজপুরে কংগ্রেসের বর্তমান অবস্থা কেমন? না, উত্তর দিনাজপুরে তো কংগ্রেস একটা সময় আমরা খুবই শক্তিশালী ছিলাম যখন আমাদের প্রিয়দা এখানে ছিলেন। তো বর্তমানে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি আপনারা সবটাই বুঝতে পারছেন। তারপরেও উত্তর দিনাজপুর জেলাতে কংগ্রেস আমরা শক্তিশালী আছি এখনও। হ্যাঁ, আর এখানে যেখানে আমরা বলছি সেটা হচ্ছে চোপড়ার রাজনৈতিক অবস্থানটা হয়তো আপনারা জানেন না, কিন্তু সবাই জানে। এখানকার মানুষ, আমরা গত 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে আমরা এখানে কাউন্টিং করতে পারিনি। 2023 সালে এখানে আমরা নমিনেশন করতে পারিনি। নমিনেশন করতে গিয়ে আমাদের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তো সেই কারণে এখানকার মানুষ, চোপড়ার মানুষ সব থেকে আতঙ্কের মধ্যে আছে যে আমরা ভোট দিতে পারবো কি পারবো না। আচ্ছা, মানে কাদের থেকেই আতঙ্ক? সেটা হচ্ছে এখনকার যে রাজ্য সরকার আছে, তৃণমূল সরকার আছে, তৃণমূল পার্টি আছে, সেই আতঙ্কেই এখানকার মানুষ আছে। এখানকার মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে তাহলে একটা আশা করি যে একটা পরিবর্তন অবশ্যই হবে। সংখ্যালঘুদের একটা ভোট ফ্যাক্টর দেখা যায় তৃণমূলের তরফে। এখানেও দেখতে পাচ্ছি আপনাদের যে ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ সংখ্যালঘু মাইনরিটিকে প্রাধান্য দেওয়া হয়, তৃণমূলও একাধারে সেভাবে প্রায়োরিটি দেয়। সেখানে দাঁড়িয়ে 26-এ ভোটের আগে সংখ্যালঘুদের যে এত নতুন দল উঠে আসছে, হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি বলুন, কিংবা মিম তারা প্রার্থী দেবে, আইএসএফ রয়েছে, সেই দৌড়ে দাঁড়িয়ে কোথাও কি পিছিয়ে যাবে কংগ্রেস? না দেখেন, এগুলো তো এক একটা দল এক একটা সময় আসে এবং বিশেষ করে নির্বাচনের সময়ই আসে। আর কংগ্রেস হচ্ছে এখানে অ্যাকচুয়ালি মানে 77 থেকে আজ অবধি চোপড়া বিধানসভাটা কংগ্রেস প্রিয় মানুষ। এখানকার মানুষ কংগ্রেসকেই ভালোবাসে। এখানকার মানুষ সুযোগ পেলে কংগ্রেসকেই ভোট দেবে, অন্য কোনো পার্টিকে তারা ভোট দেবে না। যত এখানে আইএসএফ আসুক, মিম আসুক, বা এই যে বর্তমান হুমায়ুন কবিরের পার্টি যতই কিছু দাঁড়াক না কেন, এখানে যদি ভোটটা মানুষ সঠিকভাবে দিতে পারে তাহলে মানুষ কিন্তু কংগ্রেসকেই ভোটটা দেবে, অন্য কোনো পার্টিকে ভোট তাদের দেবে কথা বলছি, মানে হিন্দু মুসলিম নির্বিশেষে। সকলেই। এখানে বিশেষ করে আমরা কংগ্রেস যারা করি, এখনও যারা কংগ্রেসের নেতা কর্মী আমাদের এলাকায় আছে, বুথভিত্তিক যারা আছে, আমরা এখানে ধর্মনিরপেক্ষ পার্টি হিসাবে, দল হিসাবে আমরা এখানে মানুষের কাছে আমাদের পরিচয় পরিচিতি আছে। সেই কারণে এখানে যতই সাম্প্রদায়িক কথাবার্তা হোক না কেন, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যারা আছে তারা যদি সঠিকভাবে ভোট দিতে পারে তাহলে কোনো সাম্প্রদায়িক দলকে ভোট দেবে না, তারা কংগ্রেসকে ভোটটা দেবে। কিন্তু কংগ্রেসের মুখ কোথায়? মানে রাজ্য জুড়ে কংগ্রেসের আপনাদের তো সেরকম মুখ নেই। অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন, তার সাথে একটা কোথাও গিয়ে দেখা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। মানে প্রাক্তন আপনাদের রাজ্য সভাপতি, বর্তমান রাজ্য সভাপতির মধ্যে একটা বিরাট একটা দূরত্ব রয়েছে। দেখেন, মুখ হিসাবে কংগ্রেস তো পশ্চিমবাংলা যেটা বলছেন, মুখ হিসাবে কাকে তুলে ধরবে সেটা হচ্ছে আমাদের। আমরা কিন্তু একটা আঞ্চলিক দল না, আমরা কিন্তু মিম পার্টি না, আমরা একটা হচ্ছে এই হুমায়ুন কবিরের পার্টি না, আমরা এখানে একটা হচ্ছে আইএসএফ পার্টি না। আমাদের পার্টিটা হচ্ছে সর্বভারতীয় পার্টি। এখানে কে কখন কাকে নেতা করে পাঠাবে, কে কখন নেতা হয়ে যাবে, এটা আমরাও আগাম বলতে পারবো না। সেই কারণে বলছি কংগ্রেসের মুখ কে হবে সেটা আমাদের এআইসিসি এবং কংগ্রেসের নেতারা বসে ঠিক করে দিলেই যথেষ্ট। আচ্ছা, দিল্লিতে আপনাদের জোট রয়েছে কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের, এখানে দ্বন্দ্ব রয়েছে আপনাদের সাথে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে ভোটে
বিজেপিকে মানে বিরোধী আসন থেকে শাসক আসনে আসার আগে যে প্রাচীর, সেই প্রাচীর যদি মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা আপনাদের দিল্লিতে যারা বসে রয়েছেন তারা যদি সিদ্ধান্ত নেন যে একটা জোট করবেন, রাজ্যেও জোট হবে তৃণমূলের সাথে কংগ্রেসের, তখন কর্মীরা যারা এতদিনের আপনাদের লড়াই, তারা কি করবেন? মেনে নেবেন বিষয়টিকে? দেখেন, সবথেকে বড় কথা হচ্ছে এখানে যে কয়বার তৃণমূলের সঙ্গে জোট হয়েছে, কংগ্রেস আমরা সেই কয়বার আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে, এখন যে তৃণমূলের বিধায়ক আছে 2001 সালেও আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেসের প্রার্থী হিসাবে আমরা টিকিট পাইনি, তৃণমূলের সঙ্গে জোট ছিল। আমরা কিন্তু এখানে কংগ্রেস নির্দল হিসাবে হামিদুল সাহেবকে দাঁড় করিয়ে কিন্তু আমরা জিতেছিলাম। 2011তেও তৃণমূলের সঙ্গে জোট হয়েছিল, সেবারও কিন্তু আমরা তৃণমূলের সঙ্গে জোট মানিনি। আমরা সেবারও ইন্ডিপেন্ডেন্ট মানে নির্দল দাঁড়িয়ে আমরা কিন্তু হামিদুল সাহেবকে জিতিয়েছিলাম। মানে এটা কেন? মানে দল সিদ্ধান্ত নিচ্ছে জোট করবে, আপনারা ব্যক্তিগতভাবে উত্তর দিনাজপুরে যারা রয়েছেন, মানে আঞ্চলিক যেটা সংগঠনকে দেখেন, আপনারা এই সিদ্ধান্ত কেন মেনে নিতে পারেন না বারবার? দেখেন, বারবার দেখেন, হাইকমান্ড অনেক ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত নেন, সেটা দিল্লির রাজনীতির দিকে তাকিয়ে। দিল্লিতে কিভাবে ক্ষমতা দখল করা যাবে, দিল্লিতে কিভাবে সরকার গঠন করা যাবে, তার একটা পরিকল্পনা করেন। কিন্তু আমরা যারা পশ্চিমবাংলায় আছি, তৃণমূল দলটাই তো কংগ্রেসটাকে ভেঙে তৈরি হয়েছে, এবং তৃণমূল দল তৈরি হওয়ার পরে সবথেকে বেশি ক্ষতি কিন্তু কংগ্রেসটারই করেছে। কংগ্রেসটাকেই ভেঙেছে, কংগ্রেসের নেতামন্ত্রীকেই তারা দলে নিয়ে গেছে, এবং কংগ্রেসের যে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সমস্ত কিছুই কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে নিয়ে গেছে। সেই কারণে আমরা যারা এখনও কংগ্রেসের আদর্শ নিয়ে বেঁচে আছি বা কংগ্রেস পার্টিটা করছি, সেই কারণে আমরা তৃণমূলের সঙ্গে আমাদের জোটটাকে কখনো আমরা মেনে নিতে পারি না, যেহেতু তৃণমূলটা কংগ্রেসটাকে ভেঙে দিয়েছে, কংগ্রেসটাকে দুর্বল করেছে। কিন্তু দিল্লির নেতারা তো এই কথাটা বোঝে না। দিল্লির নেতারা দিল্লির ক্ষমতার জন্যে এই কাজটা করে, কিন্তু রাজ্যে কি অবস্থার মধ্যে কংগ্রেস নেতা কর্মীরা আছে সেটা কিন্তু দিল্লির নেতারা কখনো চিন্তাভাবনা করে না। নীতিগত আদর্শগত দিক থেকে তৃণমূলের সাথে কংগ্রেসের বিভিন্ন আকাশ পাতাল ফারাক রয়েছে। দিল্লির নেতারা যদি জোট করেন, তাতে উত্তর দিনাজপুর হোক কিংবা বেশ কিছু যে জেলা রয়েছে, সেখানকার যারা গ্রাস রুটে যে কর্মীরা রয়েছেন, যারা একেবারে সাধারণ নাগরিকদের পাশে থেকে কংগ্রেস করে আসছেন, তারা কিন্তু মানবেন না। এবং না মানার পেছনে কি কারণ রয়েছে, আজকে অশোক রায় তিনি বলে দিলেন যে ফিল্ডে থেকে কাজ করাটা এবং তৃণমূল কংগ্রেসের যে ক্ষতি করেছে, সেই ক্ষতির পর তৃণমূলের সাথে জোট তাদের মেনে নিতে একটু হলে অস্বস্তিতে ফেলবে। সব কিছু দেখলাম, উত্তর দিনাজপুরে কর্মীদের মনের মধ্যে অসন্তোষ আছে কিনা সেটা জেনে নেব। অধীর রঞ্জন চৌধুরী, তার সাথে কেন্দ্রের একটা বড় একটা দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্ব কি আপনারা কর্মী হিসেবে দেখতে পান? দেখেন, অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে দিল্লির কি সম্পর্ক আছে সেটা জানি না, কিন্তু আমরা পশ্চিমবাংলায় যারা কংগ্রেস করি, আমরা কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে নেতা হিসাবে আমরা মানি। কারণ শুভঙ্কর সরকারকে কিভাবে মানেন? না, শুভঙ্কর সরকার হচ্ছে রাজ্য সভাপতি, তিনি রাজ্যের দায়িত্বে আছেন। যে যখন সভাপতি হিসাবে দায়িত্বে আসে, আমরা সেটাকে তো মানে সভাপতি হিসাবে তো আমাদের মান্যতা দিতে হয়, কিন্তু নেতা হিসাবে আমরা অধীর রঞ্জন চৌধুরীকেও মান্যতা দিই, কারণ উনি বেশিরভাগ সময় মানে আমাদের চোপড়াতে উনি আসেন, প্রোগ্রাম করেন, এবং আমাদের নেতা কর্মীদের সঙ্গে ওনার সম্পর্কও ভালো আছে। এই কারণে আমরা অধীর রঞ্জন চৌধুরী, যেহেতু আমাদের পাশের জেলা, আমরা ধরেন যে এখানে উত্তর দিনাজপুর, পাশে মালদা, তারপরে মুর্শিদাবাদ, সেই কারণে এখন তো কংগ্রেসটা যদি বলা যায়, এটা আমার বলার কথা না, তবুও বলছি, কারণ মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর, কংগ্রেস তো সবথেকে বেশি শক্তিশালী এই তিনটা জেলায়। কিন্তু আমাদের দিল্লি বলেন বা অন্য নেতারা বলেন, কলকাতার নেতারা বলেন, গ্রামের নেতাদের গুরুত্ব দিতে চায় না, এটাই হচ্ছে আসল কথা। গ্রামের নেতাদের কেন্দ্রীয় যারা নেতৃত্ব রয়েছেন গুরুত্ব দিতে চান না, এমনটাই যারা গ্রামের কংগ্রেস কর্মী রয়েছেন তাদের এমনটাই মনে হচ্ছে।